আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমাদের কম্প্যাক্ট অর্গানিক সিরিজের আজকের দ্বিতীয় পর্বে আমরা দেখব হচ্ছে বন্ধন বিভাজন ও বিকারক মাস্টার ক্লাস কেন বলছি? কারণ এই যে চ্যাপ্টারটা, এই যে টপিকটা আছে, এই টপিকটার উপর A to Z যা যা লাগবে কম সময়ে কম্প্যাক্ট ওয়েতে তোমার একটা গোছানো নোট দিয়ে দিব, গোছানোভাবে তোমার এই টপিকটার উপর একটা সুন্দর প্রিপারেশন হয়ে যাবে। সো এই জন্য বলতেছি যে বন্ধন বিভাজন ও বিকারক মাস্টার ক্লাস। এখন প্রশ্ন আসছে, ভাইয়া বন্ধন বিভাজন ও বিকারক এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ? তুমি যদি অর্গানিক কেমিস্ট্রি ভালো করে শিখতে চাও, তুমি যদি ভিতরের মেকানিজম বুঝতে চাও, তুমি যদি একটা বিক্রিয়া কিভাবে ঘটছে ওই জিনিসপত্রগুলো ফিল করতে চাও, তাহলে তোমার বন্ধন বিভাজন এবং বিকারক এই দুইটা টপিক জানতে হবে। পাশাপাশি এই যে দুইটা টপিক বন্ধন বিভাজন এবং বিকারক, এই টপিক থেকে প্রতি বছর এমসিকিউ আসে। এইচএসসিতে পাবা, বোর্ডে পাবা, অ্যাডমিশনে পাবা, প্রত্যেকটা জায়গাতে পাবা। অ্যাডমিশনের বিভিন্ন ইউনিভার্সিটিগুলা এই টপিকগুলা থেকে এমসিকিউ ধরে ধরে বের করে নিয়ে আনে, এবং ছোট ছোট কিছু ট্রিক, কিছু টিপস মাথায় রাখলে তুমি এই জিনিসপত্রগুলো শিখে ফেলতে পারবা। সো এই একটা ক্লাস তুমি ভালো করে করো, আমার সাথে সাথে ক্লাসটা নোট করো। তোমার এই একটা ক্লাসের মাধ্যমে টোটাল টপিকটা গুছিয়ে যাবে ইনশাল্লাহ, কোনো প্যারা হবে না। সো আমাদের সাথে সাথে অর্গানিকের বেসিক শিখো এবং এই ক্লাসটা গুছিয়ে নাও। সো চলো আমরা দেরি না করে শুরু করি। যারা যারা এখনও এই টোটাল প্লেলিস্টটা তোমার ফ্রেন্ডদেরকে সাজেশন করো নাই, দয়া করে একটু ভাইয়ার জন্য সাজেস্ট করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভাইয়ার সাথে থাকবা। সো চলো আমরা পরের ক্লাসে যাই, পরের টপিকে যাই। সো বন্ধন বিভাজন কথাটাই আসি আমরা। প্রথমে আসি যে আমাদের বন্ধন বিভাজন এই টপিকটাকে যদি আমরা শ্রেণীকরণ করি, এই বন্ধন বিভাজন টপিকটাকে শ্রেণীকরণ করলে আমরা দুইটা শ্রেণীতে ভাগ করতে পারবো। বন্ধন বিভাজন দুইটা শ্রেণীতে ভাগ করতে পারবো। দুইটা শ্রেণীর ভিতরে একটাকে বলে হচ্ছে সুষম বিভাজন, আর একটাকে বলা হচ্ছে বিষম বিভাজন। সুষম বিভাজন একটা পার্ট আছে, আরেকটা পার্ট হচ্ছে বিষম বিভাজন। কি? বিষম বিভাজন। সুষম এবং বিষম দুইটা পার্ট নিয়ে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি, দুইটা পার্ট মানে কি? সুষম মানে বুঝতেই পারছো যে সমান ভাগে ভাগবে, বিষম মানে বুঝতেই পারছো যে সমান ভাগে ভাঙবে না, অসমানভাবে ভাঙবে। তো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, দেখো আমরা যদি একটু জাস্ট বোঝার চেষ্টা করি, ধরো এখানে আমাদের ক্লোরিন একটা বন্ধন আছে। তো ক্লোরিন যে বন্ধন, এটা কি ধরনের বন্ধন ভাইয়া? এইটা হচ্ছে সমযোজী বন্ধন আছে। কি বন্ধন? সমযোজী বন্ধন। সো সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয় বলো তো? প্রথম কথা, সমযোজী বন্ধনের সময় এই ক্লোরিন একটা ইলেকট্রন দিছে, এই ক্লোরিন একটা ইলেকট্রন দিছে, দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন দিয়ে এখানে মাঝখানে একটা সমযোজী বন্ধন ক্রিয়েট করছে, তাই না? এখন সুষম বিভাজন মানে হচ্ছে মাঝখান থেকে সমানভাবে ভাগ করে ফেলা। সো সমানভাবে ভাগ করে ফেললে এই ক্লোরিন তার দিয়ে একটা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যায়, এই ক্লোরিন তার দিয়ে আরেকটা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যায়। সো এখানে এই যে দুইটা ক্লোরিন তাদের দুজনের দেয়া আলাদা আলাদা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে গেল, এই আলাদা হয়ে যে দেখো এখানে একটা আলাদা যৌগ গঠন করে, এখানে দেখো আলাদা আরেকটা গঠন করে। এই যে দুইটা ঘটনা ঘটলো এবং দুজন আলাদা হয়ে গেল, এই সুষম বিভাজনের মাধ্যমে আমরা এখানে তৈরি করলাম হচ্ছে ফ্রি রেডিকাল মানে হচ্ছে মুক্ত মূলক, মানে মূলক কিন্তু মুক্ত অবস্থায় আছে। সো এই জায়গায় সুষম বিভাজনের মাধ্যমে আমরা পাইলাম হচ্ছে ফ্রি রেডিকাল বা মুক্ত মূলক। তাহলে এখানে আমাদের প্রথম সুষম বিভাজনের মাধ্যমে প্রথম যেই টার্মিনোলজিটা শেখা লাগবে সেটা হচ্ছে ফ্রি রেডিকাল, এবং এই ফ্রি রেডিকাল খুবই গুরুত্বপূর্ণ। ফ্রি রেডিকাল থেকে অনেক জিনিসপত্র পাবা। ওকে, এবার আসো আমাদের বিষম বিভাজনের ক্ষেত্রে। বিষম বিভাজনে কি হয়? এখানেও ক্লোরিন বন্ধন আছে। এই ক্লোরিন বন্ধনের ক্ষেত্রে ভালো করে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো ক্লোরিনের এখানে একটা ইলেকট্রন দিছে, একটা ইলেকট্রন দিছে। এখন বিষম মানে কি? সমান ভাগে ভাঙা যাবে না। তো সমান ভাগে যদি না ভাঙি, তাহলে দেখো এরকম এক সাইড থেকে যদি ভাঙি, তাহলে এই দুইটা ইলেকট্রনই এভাবে বের করে নিয়ে ক্লোরিন আলাদা হয়ে যাবে। তো দুইটা ইলেকট্রনে যদি ক্লোরিন বের করে নিয়ে আলাদা হয়ে যায়, তাহলে দেখো একটা ক্লোরিন এক্সট্রা ইলেকট্রন নিয়ে যাচ্ছে, তার মানে ক্লোরিন মাইনাসে পরিণত হচ্ছে আর ক্লোরিন প্লাসে পরিণত হচ্ছে। তাহলে দুইটা পার্ট, একটা হচ্ছে ক্লোরিন মাইনাস, একটা ক্লোরিন প্লাস। অর্থাৎ এই জায়গায় বিষম বিভাজন যদি ঘটে, অর্থাৎ অসমভাবে ভাঙে, একজন বেশি ইলেকট্রন নিয়ে যায়, একজন কম ইলেকট্রন নিয়ে যায়, যে বেশি ইলেকট্রন নিয়ে যাবে সে হবে তোমার হচ্ছে নেগেটিভ আয়ন, যে কম ইলেকট্রন নিয়ে যাবে সে হবে পজিটিভ আয়ন। তার মানে এই যে নেগেটিভ আয়ন যেটা আছে, এটাকে আমি তোমার হচ্ছে অ্যানায়ন বলতে পারবো। অ্যানায়ন মানে কি? নেগেটিভ আয়ন। সো এটাকে আমি বলতে পারবো অ্যানায়ন।
আর যে পজিটিভ মানে যার কোণ থাকবে তাকে আমি বলতে পারবো ক্যাটায়ন। ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভ। তাহলে দুইটা পার্ট পাইলাম। বিষম বিভাজনে আমি যখন ভাঙলাম, বিষমভাবে ভাঙলাম বা অসমভাবে ভাঙলাম, তখন দুইটা পার্ট পাইলাম, একটা পজিটিভ পার্ট একটা নেগেটিভ পার্ট। সো পজিটিভ পার্ট যেটা এটাকে বলে ক্যাটায়ন। ক্যাটায়নের আরেকটা সুন্দর নাম আছে, ক্যাটায়নের আরেকটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে কার্বনিয়াম আয়ন। এই নামটা মুখস্থ করতে হবে, বিভিন্ন জায়গায় তুমি এইটা পাবা, কার্বনিয়াম আয়ন। হ্যাঁ, কার্বনিয়াম আয়ন। আচ্ছা, আর অ্যানায়ন যেই পার্টটা পাচ্ছি, বিষম বিভাজনে অ্যানায়ন যে পার্টটা পাচ্ছি, এই পার্টটাকে বলা হচ্ছে কার্বানায়ন বা অ্যানায়ন, বা এটার নাম হচ্ছে কার্বানায়ন। তাহলে দুইটা পার্ট, একটা হচ্ছে কার্বনিয়াম আয়ন আর একটা হচ্ছে কার্বানায়ন। এই যে দুইটা পার্ট পাচ্ছি, এই দুইটা পার্ট খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা টোটাল বন্ধন বিভাজন করে সুষম বিভাজন করলাম, বিষম বিভাজন করলাম, সুষম বিভাজন থেকে ফ্রি রেডিকাল পাইলাম, বিষম বিভাজন থেকে ক্যাটায়ন এবং অ্যানায়ন পাইলাম, এবং এখান থেকে আমি টোটাল মিলে তিনটা পার্ট পাইলাম। একটা হচ্ছে ফ্রি রেডিকাল, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। আমি এই তিনটা জিনিসকে এইভাবে চিহ্নিত করি, FCA, ফ্রি রেডিকাল, ক্যাটায়ন এবং অ্যানায়ন, FCA, ফ্রি রেডিকাল, ক্যাটায়ন এবং অ্যানায়ন। এভাবে আমরা এখানে বন্ধন বিভাজন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেলাম। এবার আসো আমাদের পরবর্তী টপিক হচ্ছে, যেহেতু আমরা বন্ধন বিভাজনটা বুঝে ফেলছি, এবার আমাদের যেটা দেখা লাগবে সেটা হচ্ছে বন্ধন বিভাজনের পর ফ্রি রেডিকাল এই অংশটা নিয়ে পড়া লাগবে। তো আমরা এখন কি নিয়ে পড়বো? আমরা এখন পড়বো হচ্ছে ফ্রি রেডিকাল নিয়ে, ফ্রি রেডিকাল এই অংশটা নিয়ে। সো ফ্রি রেডিকাল এই পার্টটা নিয়ে এখন আমাদের কি করতে হবে? লেখাপড়া করতে হবে। ওকে, আমরা ফ্রি রেডিকাল পার্টটা নিয়ে একটু পড়াশোনা করি। ফ্রি রেডিকালের প্রথম যেই জিনিসটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে ফ্রি রেডিকালের বৈশিষ্ট্য। তো খেয়াল করো, ফ্রি রেডিকালের বৈশিষ্ট্য মানে কি? ফ্রি রেডিকালে কি কি বৈশিষ্ট্য থাকে? নাম্বার 1, ফ্রি রেডিকালে প্রথমেই যেই বৈশিষ্ট্যটা প্রয়োজন জানা সেটা হচ্ছে ফ্রি রেডিকাল অত্যন্ত সক্রিয়। এই কথাটার মানে কি? দেখো, ফ্রি রেডিকাল যখন আমরা তৈরি করছি, যেমন ধরো ক্লোরিন বন্ধন ছিল, ক্লোরিন বন্ধনের মাঝখান থেকে সুষমভাবে ভাঙার ফলে ক্লোরিন তার নিজের ইলেকট্রন নিয়ে চলে গেছে, আরেকটা ক্লোরিন তার নিজের ইলেকট্রন নিয়ে চলে গেছে। তাহলে খেয়াল করো, এখানে কিন্তু এই ক্লোরিন যেই নিজের ইলেকট্রন নিয়ে চলে গেল, এ কিন্তু কোনো আয়ন ক্রিয়েট করে নাই, পজিটিভ আয়নও হয় নাই, নেগেটিভ আয়নও হয় নাই। সো নেগেটিভ আয়ন ও পজিটিভ আয়ন যদি না হয়, এ স্বাভাবিক যে অবস্থায় আছে, এই অবস্থায় এ বিক্রিয়া করার জন্য অনেক বেশি আগ্রহী, এজন্য বলা হচ্ছে অত্যন্ত সক্রিয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যেহেতু বিক্রিয়া করার জন্য অত্যন্ত সক্রিয়, এ হচ্ছে ক্ষণস্থায়ী, এ দ্রুত বিক্রিয়ায় অংশ নিয়ে বিক্রিয়া করে ফেলবে। এ হচ্ছে ক্ষণস্থায়ী। 2 নাম্বার, এ হচ্ছে আয়ন তৈরি করে না বা আয়নিত হয় না, ঠিক আছে, হয় না। এবার 4 নম্বর পয়েন্ট হচ্ছে, বিভাজনের পর যেই ইলেকট্রন পায় সেটা তার নিজেরই ইলেকট্রন। খেয়াল করো, বিভাজনের পর যে ইলেকট্রন তার কাছে থাকে, বিভাজন করলাম আমরা, বিভাজনের পর এরপর যে ইলেকট্রন তার কাছে থাকে, যে ইলেকট্রন তার কাছে আসে, হ্যাঁ, তার কাছে আসে, এটা তার নিজের ইলেকট্রন, হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখতে হবে। তা আমি লিখলাম এভাবে, বাট কথাটা বুঝছো আই গেস আমার মুখে শুনে। তাহলে বিভাজনের পর তার নিজের কাছে যে ইলেকট্রন থাকে, এটা তার নিজেরই ইলেকট্রন, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন এই যে ফ্রি রেডিকাল আমরা নিলাম, এই ফ্রি রেডিকালের ক্ষেত্রে এ কি করে? যেহেতু অত্যন্ত সক্রিয়, তাহলে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখন বিক্রিয়ায় অংশগ্রহণ করলে তো বিক্রিয়া করবে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, বিভিন্ন টাইপের ফ্রি রেডিকাল থাকতে পারে। এই ফ্রি রেডিকালের ক্ষেত্রে ডিগ্রি বলে একটা জিনিস আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। কি? ডিগ্রি বলে একটা জিনিস আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রি রেডিকালের ক্ষেত্রে ভালো করে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, ফ্রি রেডিকালের ক্ষেত্রে ডিগ্রি ব্যাপারটা কি? ধরো আমাদের কাছে একটা মিথাইল ফ্রি রেডিকাল আছে। কি আছে? মিথাইল ফ্রি রেডিকাল। এই মিথাইল ফ্রি রেডিকালের ক্ষেত্রে এই মিথাইল ফ্রি রেডিকাল এর ডিগ্রি তৈরি হবে। এর পাশে আরেকটা কার্বনের সাথে এভাবে থাকতে পারে। তো খেয়াল করো, এই পাশের কার্বনে এই কার্বনের পাশে যদি একটাই মিথাইল থাকে, তখন এটাকে বলা হচ্ছে 1 ডিগ্রি। যদি এখানে একটা জায়গায় আমরা যদি একটু দেখার চেষ্টা করি, একটা জায়গায় দুইটা হাতে দুইটা মিথাইল মূলক থাকে, তখন এটাকে বলা হচ্ছে 2 ডিগ্রি। যদি আমরা এখানে 3 হাতে 3টা মিথাইল দিই,
3 হাতে 3টা মিথাইল দিই তখন এটাকে বলা হচ্ছে 3 ডিগ্রি। অর্থাৎ এই ফ্রি রেডিকালগুলোর ক্ষেত্রে আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকমভাবে চিহ্নিত করতে পারি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকমভাবে চিহ্নিত করতে পারি। তো এই যে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকমভাবে চিহ্নিত করলাম ফ্রি রেডিকালের ক্ষেত্রে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকমভাবে চিহ্নিত করলাম, এই ডিগ্রির উপর ডিপেন্ড করে নির্ভর করে একটা ফ্রি রেডিকাল কত বেশি বিক্রিয়া করবে কত কম বিক্রিয়া করবে, সে বেশি বিক্রিয়া করবে নাকি কম বিক্রিয়া করবে, সে বেশি বিক্রিয়া করবে নাকি কম বিক্রিয়া করবে। এখন ফ্রি রেডিকালের ক্ষেত্রে তার বিক্রিয়া করার যেই সক্রিয়তা বা স্থায়িত্বের যেই সক্রিয়তা বা স্থায়িত্বের যেই ক্রম, স্থায়িত্ব এবং বিক্রিয়া এই দুইটা জিনিস ডিপেন্ড করে অনেক কিছুর উপর। বাট এটা আসলে ক্যাটায়নের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ, ক্যাটায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ। এবার ক্যাটায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ কিভাবে সেটা আমরা একটু দেখব। তার আগে আমরা এখানে দুইটা জিনিস দেখব। এখানে আমাদের আরও দুইটা টার্ম ভালো করে শেখা লাগবে, দুইটা টার্ম এখানে একটু জাস্ট দেখার চেষ্টা করো। একটা হচ্ছে সক্রিয়তা। সক্রিয়তা মানে হচ্ছে সে কত বেশি সক্রিয়, মানে ব্যাপারটা হচ্ছে সে কত বেশি বিক্রিয়া করতে পারে, কত বেশি বিক্রিয়া করতে পারে এইটাকে বলে হচ্ছে সক্রিয়তা। কত বেশি বিক্রিয়া করতে পারে এটা হচ্ছে তার কি সক্রিয়তা। আরেকটা হচ্ছে স্থায়িত্ব। স্থায়িত্ব মানে হচ্ছে সে কত কম বিক্রিয়া করতে পারে। তাহলে একটা গেল আমার সক্রিয়তা, আরেকটা গেল হচ্ছে আমার স্থায়িত্ব। তো স্থায়িত্ব জিনিসটা হচ্ছে কত কম বিক্রিয়া করতে পারে, হ্যাঁ, কত কম বিক্রিয়া করে। সো কত কম বিক্রিয়া করে এটা যদি তার স্থায়িত্ব হয় তাহলে সক্রিয়তা এবং স্থায়িত্ব পরস্পরের বিপরীত। তো সক্রিয়তাকে রিঅ্যাক্টিভিটি বলে, রিঅ্যাক্টিভিটি আমার স্থায়িত্ব যেটা আছে স্টেবিলিটি, এই স্টেবিলিটির ঠিক বিপরীত, ঠিক আছে। তাহলে আমরা যদি কোথাও সক্রিয়তা এবং স্টেবিলিটি দেখি একটা আরেকটার ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। অর্থাৎ যার সক্রিয়তা বেশি তার স্থায়িত্ব কম, যার স্থায়িত্ব বেশি তার সক্রিয়তা কম, যার সক্রিয়তা বেশি তার স্থায়িত্ব কম, যার স্থায়িত্ব বেশি তার সক্রিয়তা কম। বুঝতে পারছো? তাহলে সক্রিয়তা এবং স্থায়িত্ব একটা আরেকটার বিপরীত। এবারটা আমরা সবসময় ফ্রি রেডিকাল বা মুক্তমূলকের ক্ষেত্রে স্থায়িত্বের ক্রম এবং সক্রিয়তার ক্রম এই জিনিসটা মনে রাখবো। তা আমি এই জিনিসটা মনে রাখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আমি তোমাদের দেখাবো। এইটা মনে রাখার জন্য একটা কোড ওয়ার্ড ইউজ করি। কোড ওয়ার্ডটা কি দেখো, আমি নিমোনিক দিয়ে মনে রাখতে পছন্দ করি। তা আমি এটা মনে রাখি হচ্ছে FCS। এবার দেখো 1 2 3 নিছি না, এই জন্য 3 দিয়ে শুরু, 3 2 1। এইটা হচ্ছে আমার নিমোনিক বা ক্রম, এটা হচ্ছে আমার নিমোনিক বা ক্রম। তাহলে ব্যাপারটা হয়েছে কি, এইটা দিয়ে আমি কি বুঝাচ্ছি, F মানে হচ্ছে ফ্রি রেডিকাল। আচ্ছা, ফ্রি রেডিকাল নিলাম। সি মানে হচ্ছে ক্যাটায়ন। সি মানে কি ক্যাটায়ন মানে কার্বনিয়াম আয়ন। এস মানে কি, এস মানে হচ্ছে স্টেবিলিটি। তো খেয়াল করো ফ্রি রেডিকাল এবং ক্যাটায়ন এই দুইটার ক্ষেত্রে স্টেবিলিটি তার যে অর্ডার সেটা 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। তো স্টেবিলিটি মানে কি স্থায়িত্ব। তাহলে খেয়াল করো আমি যদি এখানে ফ্রি রেডিকালের ক্ষেত্রে স্টেবিলিটি দেখি, ফ্রি রেডিকালের ক্ষেত্রে স্টেবিলিটি দেখি, স্টেবিলিটি অর্ডার। সো স্টেবিলিটি অর্ডার দেখলে কি আসবে বলো, স্টেবিলিটি এইটার অর্ডার যদি তুমি দেখো তাহলে দেখো 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্টেবল, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। এটা আসবে হচ্ছে তোমার স্টেবিলিটি। তাহলে রিঅ্যাক্টিভিটি কি হবে, রিঅ্যাক্টিভিটি ঠিক তার বিপরীত। ফ্রি রেডিকালের ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি ঠিক তার বিপরীত। তাহলে রিঅ্যাক্টিভিটি কি হবে, রিঅ্যাক্টিভিটি হবে হচ্ছে 1 ডিগ্রি সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। এই হচ্ছে আমার ফ্রি রেডিকালের ক্ষেত্রে স্টেবিলিটি অ্যান্ড রিঅ্যাক্টিভিটি অর্ডার মনে রাখার কৌশল। তো আমি মনে রাখি কিভাবে, আমি সব সময় চিন্তা করি এই কোডটা দিয়ে, FCS 3 2 1, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, এভাবে মনে রাখলে আমার জন্য মনে থাকে সবচেয়ে ইজি। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। এবার আসো আমরা স্টেবিলিটি অ্যান্ড রিঅ্যাক্টিভিটি এটা বোঝার পরে, ফ্রি রেডিকালটা বোঝার পরে এবার আমাদের পরবর্তী পার্ট যাব। পরবর্তী পার্ট হচ্ছে ক্যাটায়ন বা কার্বনিয়াম আয়নে যাব। তো কার্বনিয়াম আয়ন মানে কি, কার্বনিয়াম আয়ন মানে হচ্ছে পজিটিভ আয়ন। সো কার্বনিয়াম আয়ন যেটা আছে এটাও আমাদের বিক্রিয়াতে অংশগ্রহণ করবে, তাই না।
কার্বনিয়াম আয়ন আমাদের কোথায় অংশগ্রহণ করবে? বিক্রিয়াতে অংশগ্রহণ করবে। সো কার্বনিয়াম আয়ন যদি বিক্রিয়াতে অংশগ্রহণ করে, এর ক্ষেত্রেও 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এই জিনিসটা আছে, এর ক্ষেত্রেও স্থায়িত্ব আছে, আবার তোমার হচ্ছে সক্রিয়তা আছে। তো কার্বনিয়াম আয়ন এইটার জন্য স্থায়িত্ব এবং সক্রিয়তা এটা আমাদের জানতে হবে যে কতটুকু স্থায়ী কতটুকু সক্রিয়। তাহলে এর জন্য উপায় কি? সেম প্রসেস, FCS321, মানে ক্যাটায়ন যেটা আছে বা কার্বনিয়াম আয়ন যেটা আছে এইটার যে স্টেবিলিটি, স্টেবিলিটি এটা শুরু হয় 3 ডিগ্রি দিয়ে। তার মানে কার্বনিয়াম আয়নের জন্য স্টেবিলিটি অর্ডার যদি দেখি সেটা 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্টেবল, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, যেমন ধরো একটা কার্বনিয়াম আয়ন যেটার জন্য আমি 3 ডিগ্রি নিলাম, CH, তারপরে CH3, এইটা যে পজিটিভ আয়ন, এইটা হচ্ছে একটা 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এটা সবচেয়ে বেশি স্টেবল। এরপরে আসবে হচ্ছে একটা 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এরপরে কি আসবে? একটা 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এটা হচ্ছে এরপরে স্টেবল। তার চেয়ে কম স্টেবল কি? একটা 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, তাহলে দেখো এইভাবে যে অর্ডারটা ক্রিয়েট করলাম, এই জিনিসপত্রগুলো হচ্ছে আমার 1 2 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নের ক্ষেত্রে যে স্টেবিলিটি অর্ডার সেটা। তাহলে খেয়াল করো স্টেবিলিটি অর্ডার বা স্থায়িত্বের ক্রম কিভাবে পাবো? এটা পাবো, বের করছি কিভাবে? এই যে এই নিমোনিকটা ব্যবহার করে, এটা মিল্টন ভাই স্পেশাল নিমোনিক, হ্যাঁ, এটা ব্যবহার করে। এবং বিলিভ মি, এখান থেকে তুমি এমসিকিউ পাবাই পাবা, এখান থেকে তুমি এমসিকিউ মাস্ট পাবা। এই জিনিসটা ভালো করে শিখে রাখো, এই নিমোনিকটা ধরে ধরে মনে রাখবা, এমসিকিউ প্র্যাকটিস করবা, দেখবা এই জায়গা থেকে হিউজ পরিমাণ এমসিকিউ আসে। সো আসো এবার দেখো, তাহলে স্টেবিলিটি যদি পাই তাহলে রিঅ্যাক্টিভিটি কি হবে? রিঅ্যাক্টিভিটি ঠিক এর বিপরীত হবে। তাহলে রিঅ্যাক্টিভিটি এই টার্মটা যদি এর বিপরীত হয় তাহলে উল্টায় দাও, 1 ডিগ্রি সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ, তারপর 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। রিঅ্যাক্টিভিটির কম ঠিক উল্টা। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের কার্বনিয়াম আয়নের ক্ষেত্রে স্টেবিলিটি অ্যান্ড রিঅ্যাক্টিভিটি এর ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে সেটা। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। এবার আসো আমরা লাস্ট অংশ দেখি। এখান থেকে আমাদের কার্বানায়ন যে পার্টটা আছে, আমরা লাস্ট অংশ দেখব হচ্ছে কার্বানায়ন যে পার্টটা আছে। সো কার্বানায়ন এই পার্টটা নিয়ে যদি আমরা একটু কাজ করার ট্রাই করি, কার্বানায়ন পার্টটা দেখো। কার্বনায়ন মানে কি? কার্বনায়ন মানে হচ্ছে অ্যানায়ন। তো এই অ্যানায়নের ক্ষেত্রেও আমাদের রিঅ্যাক্টিভিটি আর স্টেবিলিটি এই দুইটা জিনিস কাজ করবে। তো এই অ্যানায়নের ক্ষেত্রে আমি কি করি? আমি নিমোনিক মনে রাখি এইভাবে যে AS দেখো আগে ছিল FCS, তিনটা লেটার, তাহলে 3 দিয়ে শুরু হয়েছিল, এখন 2টা লেটার, এই জন্য 1 দিয়ে শুরু হবে, 1 2 3 উল্টা ঠিক। তো এতে কি? এতে হচ্ছে আমার অ্যানায়ন বা নেগেটিভ আয়ন, আর এসতে কি? এসতে হচ্ছে স্টেবিলিটি মানে স্থায়িত্ব। আচ্ছা, আর শুরু হচ্ছে কত দিয়ে? 1 2 3 দিয়ে। তার মানে এই জায়গায় যে অ্যানায়নটা পাচ্ছি, এই অ্যানায়নের ক্ষেত্রে আমার স্থায়িত্ব বা স্টেবিলিটি এইটার যে অর্ডার সেটা হচ্ছে 1 ডিগ্রি সবচেয়ে বেশি স্থায়ী, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। তার মানে কি সক্রিয়তা কি হবে বলতো? সক্রিয়তার ঠিক উল্টা হবে। সক্রিয়তার ক্ষেত্রে 3 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয়, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। সো এই যে স্থায়িত্ব এবং সক্রিয়তা এভাবে তুমি যদি মনে রাখতে পারো তাহলে এখান থেকে মাস্ট এমসিকিউ যেগুলো আসবে তুমি পারবা। একটা এমসিকিউ তোমার ভুল হবে না, তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? কার্বনায়ন বা অ্যানায়ন যেটা আছে তার স্থায়িত্ব এবং সক্রিয়তা। তাহলে আমরা এখানে ফ্রি রেডিকাল দেখলাম, তারপরে কি দেখলাম? আমরা হচ্ছে কার্বনিয়াম আয়ন দেখলাম, তারপরে কার্বনায়ন দেখলাম। অ্যান্ড এখানে আমরা স্থায়িত্ব এবং সক্রিয়তা দেখলাম। স্থায়িত্ব সক্রিয়তা ব্যাপারটা কি বোঝার চেষ্টা করলাম এবং সেটার উদাহরণ সহ দেখলাম। এমসিকিউ ট্রিকগুলো কিভাবে মনে রাখবো সেটা বুঝে ফেললাম। তাহলে আমরা প্রথম অংশ যেটা আছে বন্ধন বিভাজন একদম ক্লিয়ার করে ফেললাম। এবার আসো আমরা দ্বিতীয় পার্টে যাই। দ্বিতীয় পার্ট হচ্ছে আমাদের এখানে বিকারক। আমাদের দ্বিতীয় পার্টের নাম হচ্ছে এখানে বিকারক। সো বিকারক কি? বিকারক হচ্ছে জৈব বিক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। সো জৈব বিক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট বলতে কি বোঝাচ্ছি দেখো। আমাদের যদি একটা মিথেন নাও, ঠিক আছে, CH4 মিথেন। সো এই CH4 মিথেন কি একটা জৈব যৌগ না? এখন এই CH4 মিথেনকে আমি যদি অক্সিজেন দিয়ে দহন করি তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়, তাই না? তো দেখো তো এই জায়গাতে একটা আমি ব্যবহার করছি জৈব যৌগ, আরেকটা ব্যবহার করছি অজৈব যৌগ। তাহলে এই যে জৈব যৌগ ব্যবহার করছি এইটা একটা বিক্রিয়ক না? বিক্রিয়ক। কিন্তু জৈব যৌগের বিক্রিয়ায় যেই বিক্রিয়ককে আমরা জৈব যৌগ হিসাবে ব্যবহার করি সেইটাকে আমাদের বলে হচ্ছে সাবস্ট্রেট। ঠিক আছে, কি বলে? সাবস্ট্রেট।
কোন একটি জৈব যৌগের বিক্রিয়ায় আমরা জৈব যৌগ অংশ যেটা ব্যবহার করি সেটাকে বলে সাবস্ট্রেট, আর অজৈব যৌগ অংশ যেটা দিয়ে আমরা জৈব যৌগকে বিক্রিয়া করাই এইটাকে বলে হচ্ছে আক্রমণকারী বিকারক। কি বলে? আক্রমণকারী বিকারক। আক্রমণকারী বিকারক। এই যে আক্রমণকারী বিকারক এবং সাবস্ট্রেট, এই দুইয়ের সমন্বয়ে আমাদের জৈব বিক্রিয়া ঘটে। তাহলে দেখো, একটা গেল সাবস্ট্রেট আর একটা গেল আক্রমণকারী বিকারক। সাবস্ট্রেট এবং আক্রমণকারী বিকারক এই দুইয়ের সমন্বয়ে কি ঘটে? আমাদের জৈব বিক্রিয়া ঘটে। তাহলে আমাদের কোন একটি বিকারক এবং আক্রমণকারী বিকারক এবং সাবস্ট্রেট দুইটা পার্ট গেল, এই দুইটা পার্টের সমন্বয়ে আমরা এখানে বিক্রিয়া করাইলাম। সেই বিক্রিয়া থেকে আমরা এখানে কি করছি? আমরা এখানে জৈব বিক্রিয়া ঘটাচ্ছি। এখন যেই জৈব বিক্রিয়া আমরা এখানে ঘটাবো, এই জৈব বিক্রিয়াতে আক্রমণকারী বিকারক কি ধরনের আচরণ করবে তার উপর ডিপেন্ড করে বিক্রিয়াটা ঘটবে। তা আক্রমণকারী বিকারক এর আচরণ দুই প্রকার। আক্রমণকারী বিকারক এর আচরণ দুই প্রকার। তো এই আক্রমণকারী বিকারক এইটাকে আমরা বলতেছি বিকারক, এর আচরণ দুই প্রকার। আচরণ দুই প্রকার। এবার আচরণ দুই প্রকার বলতে কি বুঝাচ্ছি দেখো, এর আচরণ দুই প্রকার। এই আচরণের উপর ডিপেন্ড করে নাম হবে সেটা হচ্ছে, আচরণের উপর ডিপেন্ড করে নাম হবে সেটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রন আকর্ষী বিকারক, একটা নাম হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক। তাহলে দেখো, আমরা আক্রমণকারী বিকারক তার উপর ডিপেন্ড করে নাম দিতেছি, একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, আরেকটার নাম হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক। নাম কি? কেন্দ্রাকর্ষী বিকারক। তো দেখো, এখানে দেখেই বোঝা যাচ্ছে যে দুইটা নাম, একটা হচ্ছে আক্রমণকারী বিকারকের, একটা নাম হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, এইটা একটা পার্ট, আরেকটা হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক, এটা একটা পার্ট। তো এই যে ইলেকট্রন আকর্ষী মানে বোঝাই যাচ্ছে সে ইলেকট্রনকে আকর্ষণ করে। এই বিকারকের একটা ধর্মই হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করা। এটা আরেকটা বিকারক যে আমার জৈব যৌগকে অ্যাটাক করবে, এবং অ্যাটাক করার সময় তার কাজই হচ্ছে কেন্দ্রকে আকর্ষণ করা। তাহলে দুইটা ধর্ম। তাহলে তুমি যখন এই জৈব যৌগের বিক্রিয়াটা করবা, জৈব যৌগের বিক্রিয়ার সময় তোমার ধর্মের উপর ডিপেন্ড করে তুমি অ্যাটাক করবা। তো ধরো জৈব যৌগ হচ্ছে একটা দুর্বল জাতি, আর তুমি হচ্ছে বাইরে থেকে অ্যাটাক করো। তো আমি কিছুদিন আগে তোমার ভাইকিংস দেখতেছিলাম। তো ভাইকিংসে হচ্ছে তোমার যারা ভাইকিংস ওরা হচ্ছে তোমার ইংল্যান্ডে এসে আক্রমণ করে, বারবার ইংল্যান্ডে এসে বারবার আক্রমণ করে। তো ইংল্যান্ডের বিভিন্ন চার্চগুলোর উপর আক্রমণ করে। তো এখন ধরো তুমি হচ্ছে ভাইকিংসের সেই অ্যাটাকার, যারা অ্যাটাক করে মানুষ মেরে তাদের সম্পদ লুট করে নিয়ে আসো। তো যখন তুমি এই যে অ্যাটাক করতে যাবা, অ্যাটাক করতে যাওয়ার সময় তুমি কাদের উপর অ্যাটাক করবে এটা ডিপেন্ড করবে তোমার ধর্মের উপর, তুমি কি পছন্দ করো তার উপর। তুমি যখন অ্যাটাক করতে যাচ্ছ, মানে তুমি যখন আক্রমণকারী বিকারক, তোমার ধর্ম যদি কেন্দ্রের প্রতি আকর্ষণ হয় তাহলে তুমি কেন্দ্রকে অ্যাটাক করবা। তোমার ধর্ম যদি ইলেকট্রনের প্রতি আকর্ষণ হয় তাহলে তুমি ইলেকট্রনকে অ্যাটাক করবা। তো তোমার ওই অ্যাটাকিং ধর্ম, অর্থাৎ তুমি কাকে অ্যাটাক করতে পছন্দ করো তার উপর ডিপেন্ড করে হবে। আর এখানে অ্যাটাক করতেছো কেন কাকে? যেহেতু জৈব যৌগ দুর্বল, জৈব যৌগকে অ্যাটাক করতেছো, আর তুমি হচ্ছে আক্রমণকারী বিকারক, তুমি শক্তিশালী। তাহলে এখানে আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, আরেকটা কি? কেন্দ্রাকর্ষী বিকারক। এই যে দুইটা নাম, এই দুইটার উপর ডিপেন্ড করে আমরা এটাকে আলাদা আলাদা করে ভাগ করতে পারবো। প্রথমে আসি আমাদের টপিকের নাম দিলাম ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রন আকর্ষী বিকারক। সো ইলেকট্রন আকর্ষী বিকারক যেই পার্টটা আছে, এই ইলেকট্রন আকর্ষী বিকারক পার্ট নিয়ে আমরা এখন কাজ করব। সো দেখো, কথাটার দিকে একটু খেয়াল করো। ইলেকট্রন আকর্ষী বিকারক মানে একটা বিকারক যার ধর্ম হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করা। তো ধরো তুমি হচ্ছে সেই বিকারক, এখন তোমার ধর্ম হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করা। এখন ইলেকট্রন মানে কি? ইলেকট্রন মানে নেগেটিভ না? ইলেকট্রন মানে নেগেটিভ। সো তুমি একটা ইলেকট্রনকে আকর্ষণ কখন করতে পারবা? যখন তুমি নিজে হবা পজিটিভ। তার মানে প্রথম চিন্তা হচ্ছে যে ইলেকট্রন আকর্ষী বিকারক এরা নিজে পজিটিভ, কি বলতো, নিজে ধনাত্মক বা এমন বৈশিষ্ট্য আছে যে সে ইলেকট্রনকে গ্রহণ করতে পারে, নিজে ধনাত্মক বা ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা রাখে। সো ইলেকট্রন আকর্ষী বিকারক যেটা, সে নিজে ধনাত্মক বা ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা রাখে। এবার এই যে ইলেকট্রন আকর্ষী বিকারক, তাহলে ইলেকট্রনকে যেহেতু আকর্ষণ করে, তো এই জন্য এইটাকে ই দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে? ই দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন চিন্তা করো, ই দিয়ে প্রকাশ করলেও
চিন্তা করো, সিম্পল চিন্তা করো, সে দুই ধরনের ধর্ম দেখাইতে পারে। একটা হচ্ছে সে ইলেকট্রনকে আকর্ষণ করবে, বাট সে নিজে কি, নিজে পজিটিভ, তাহলে সে নিজে যেহেতু পজিটিভ এই জন্য ই পজিটিভ হইতে পারে। আবার সে নিজে কোনো চার্জ না থাকা সত্ত্বেও ইলেকট্রন গ্রহণ করতে পারে, তার মানে এটাকে ই দিয়ে প্রকাশ করে। তাহলে একটা হচ্ছে ই প্লাস আর একটা হচ্ছে ই। তো আমাদের ইলেকট্রন আকর্ষী বিকারক যেটা আছে এইটা আবার দুইটা পার্টে বিভক্ত। তাহলে এখানে মাথায় রাখবা মেইনলি ইলেকট্রন আকর্ষী বিকারক সে ইলেকট্রনকে আকর্ষণ করে বাট নিজে কিন্তু পজিটিভ, ইলেকট্রনকে আকর্ষণ করে নিজে কি পজিটিভ। তাহলে এখন এটা দুইটা পার্ট। একটা পার্টে আমরা বুঝলাম সে হচ্ছে তোমার ধনাত্মক ইলেকট্রোফাইল বা ধনাত্মক ইলেকট্রন আকর্ষী। একটা পার্টে বুঝলাম সে কি ধনাত্মক ইলেকট্রন আকর্ষী। সো ধনাত্মক ইলেকট্রন আকর্ষী এইটা যদি হয়, কেউ যদি ধনাত্মক ইলেকট্রন আকর্ষী এটা হয়, তখন সে আসলে ই পজিটিভ। তো ই পজিটিভ মানে হচ্ছে যাদের ভিতরে পজিটিভ চার্জ আছে তারাই ইলেকট্রনকে আকর্ষণ করতে পারবে এবং তারা ধনাত্মক ইলেকট্রন আকর্ষী। তো পজিটিভ চার্জ কাদের আছে খেয়াল করো, আমরা যদি একটু দেখি CH3+ আয়ন পজিটিভ চার্জ আছে, মেনে নিলাম। ক্লোরিন প্লাস আয়ন পজিটিভ চার্জ আছে, ব্রোমিন প্লাস আয়ন পজিটিভ চার্জ আছে, হাইড্রোজেন প্লাস আয়ন পজিটিভ চার্জ আছে। সো এইগুলা এদের সবারই পজিটিভ চার্জ আছে, তাহলে এরা ইলেকট্রন আকর্ষী। তারপরে দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস আয়ন, অ্যামোনিয়াম প্লাস আয়ন, তাই না? এই যে জিনিসপত্রগুলা এগুলাতে সব পজিটিভ চার্জ আছে। তো যাদের পজিটিভ চার্জ আছে তারা সবাই ইলেকট্রন আকর্ষণ করতে পারে, কারণ তারা নিজে পজিটিভ, ওরা অন্য ইলেকট্রনকে নিজের কাছে ধরে নিয়ে আনতে পারবে। তো এরা সবাই ধনাত্মক ইলেকট্রন আকর্ষী বা ই প্লাস। এবার দেখো প্রশম ইলেকট্রন আকর্ষী কারা, আরেকটা আছে সেটা হচ্ছে প্রশম, মানে কোনো চার্জ নাই বাট ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে। প্রশম মানে চার্জ নাই বাট ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে, ইলেকট্রন আকর্ষী। সো এরা কারা? প্রশম ইলেকট্রন আকর্ষী হচ্ছে এর কোনো চার্জ নাই বাট ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে। তো এরকম যদি হইতে হয় তাহলে দুইটা জিনিস হইতে হবে, তার হয় ডি অরবিটাল ফাঁকা থাকতে হবে অথবা পি অরবিটাল ফাঁকা থাকতে হবে। সো ডি বা ই অরবিটাল ফাঁকা থাকতে হবে, ঠিক আছে? তো দেখো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, যেমন ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়ামের ডি অরবিটাল ফাঁকা আছে, ফলে দেখা যাবে তার এখানে কোনো চার্জ নাই বাট ওই ডি অরবিটালে বাইরে থেকে ইলেকট্রন এসে বসতে পারে। সেম ভাবে আমরা যদি আয়রন ক্লোরাইড দেখি, আয়রন ক্লোরাইডে আয়রনের ডি অরবিটাল ফাঁকা আছে, সো এখানে ডি অরবিটাল ফাঁকা, এখানে ডি অরবিটাল ফাঁকা। এবার দেখো BF3 বোরন ফ্লুরাইড এখানে আমাদের পি অরবিটাল ফাঁকা আছে, ফলে ওই পি অরবিটালে বাইরে থেকে ইলেকট্রন এসে বসতে পারে। পাশাপাশি দেখো সালফার ডাইঅক্সাইড বাইরে থেকে এসে বসতে পারে, কার্বন ডাইঅক্সাইড বাইরে থেকে এসে বসতে পারে। সো এই টাইপের যে সমস্ত যৌগগুলো আছে, সালফার ট্রাইঅক্সাইড আছে, এই টাইপের যে সমস্ত যৌগগুলো আছে যেগুলোতে বাইরে থেকে ইলেকট্রন এসে বসতে পারে তারা প্রশম ইলেকট্রন আকর্ষী। মানে এক্ষেত্রে কোনো চার্জ নাই, প্লাস চার্জ নাই, বাট তারপরও বাইরে থেকে ইলেকট্রন নিতে পারে। ইলেকট্রন আকর্ষী মানে কি ইলেকট্রন নিতে পারার ক্ষমতা। তো এই সব কিছু যা কিছু আমি তোমাকে দেখাই দিলাম এগুলো সব MCQতে আসবে। কোথায় আসবে? MCQতে যখন দিবে তখন এইগুলা তোমাকে পারতে হবে, MCQতে দিলে এগুলো পারতে হবে। তাহলে আমরা কি দেখলাম? আমরা এখানে দেখলাম যে ধনাত্মক ইলেকট্রন আকর্ষী একটা পার্ট, আরেকটা হচ্ছে প্রশম ইলেকট্রন আকর্ষী একটা পার্ট। ক্লিয়ার হয়েছে? সো আশা করি এই টোটাল জিনিসটা তোমাকে ক্লিয়ার করে ফেলতে পারছি। এবার আসো ইলেকট্রন আকর্ষী যে পার্ট, ধনাত্মক ইলেকট্রন আকর্ষীকে কিন্তু আমরা ই প্লাস দিয়ে প্রকাশ করি, আর প্রশমকে আমরা ই দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, এটাকে কি দিয়ে প্রকাশ করি? ই দিয়ে প্রকাশ করি। এবার আসো ইলেকট্রন আকর্ষীর পরে আমাদের পরের যেই পার্টটা সেটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক। সো কেন্দ্রাকর্ষী বিকারক, কেন্দ্র মানে কি? কেন্দ্র মানে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি থাকে? পজিটিভ চার্জ থাকে। সো কেন্দ্রাকর্ষী বিকারক মানে হচ্ছে প্রোটনকে আকর্ষণ করতে পারে যে। সো কেন্দ্রাকর্ষী করার মানে হচ্ছে কথাটা আগে বুঝবা। কেন্দ্রাকর্ষী কথাটার মানে হচ্ছে পজিটিভ চার্জকে পজিটিভ বা প্লাসকে আকর্ষণ যে করে, প্লাসকে আকর্ষণ যে করে। সো পজিটিভ বা প্লাসকে আকর্ষণ যে করে তাকে আমরা কেন্দ্রাকর্ষী বলি। আবার বলি, প্লাসকে আকর্ষণ যে করে তাকে আমরা কেন্দ্রাকর্ষী বলি। কেন্দ্রাকর্ষী বিকারক মানে কি? যে প্লাসকে আকর্ষণ করে। তাহলে প্লাসকে আকর্ষণ করতে গেলে বৈশিষ্ট্য কি হবে? সে নিজে হবে নেগেটিভ, তাহলে নিজে নেগেটিভ মানে তার নেগেটিভ চার্জ হইতে হবে।
নেগেটিভ চার্জ হইতে হবে। তো নিজে নেগেটিভ দুইভাবে হইতে পারে, হয় তার নেগেটিভ চার্জ আছে নাম্বার ওয়ান দুইভাবে হইতে পারে। নাম্বার ওয়ান, তার নেগেটিভ চার্জ আছে বা সে হচ্ছে ইলেকট্রন দান করতে পারে। দেখো নাম্বার ওয়ান তার নেগেটিভ চার্জ আছে, আর নাম্বার টু ইলেকট্রন দান করতে পারে। এখন যেহেতু কেন্দ্র মানে নিউক্লিয়াস, খেয়াল করো, যেহেতু কেন্দ্র কথাটার মানে হচ্ছে নিউক্লিয়াস, কেন্দ্র কথাটার মানে কি নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে এর চিহ্ন করা হয় NU। এখন এইটার আবার দুইটা পার্টে আসে, একটা হচ্ছে তোমার ঋণাত্মক কেন্দ্রাকর্ষী, কি বলে ঋণাত্মক কেন্দ্রাকর্ষী। সো ঋণাত্মক কেন্দ্রাকর্ষী এই জিনিসটার মানে হচ্ছে সে নিউক্লিয়াস কথাটা আসবে, সো কেন্দ্রাকর্ষী মানে NU, এটা দিয়ে চিহ্নিত করা হবে। বাট যেহেতু সে ঋণাত্মক কেন্দ্রাকর্ষী মানে সে কেন্দ্রকে আকর্ষণ করে, বাট তার নিজের চার্জ হচ্ছে ঋণাত্মক, তাহলে এটাকে NU মাইনাস দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে? NU মাইনাস দিয়ে প্রকাশ করা হয়। সো যারা ঋণাত্মক কেন্দ্রাকর্ষী মানে যারা ক্লাসকে আকর্ষণ করতে পারে বাট নিজে ঋণাত্মক, এরকম উদাহরণ হচ্ছে ক্লোরিন মাইনাস আয়ন, ব্রোমিন মাইনাস আয়ন, তারপর হচ্ছে তোমার কার্বনেট মাইনাস আয়ন, কার্বনেট 2 মাইনাস আয়ন। এছাড়া ঋণাত্মক আর কারা থাকতে পারে, যেমন দেখো মিথাইল মাইনাস আয়ন থাকতে পারে, মিথাইলের পাশাপাশি হাইড্রক্সিল মাইনাস আয়ন থাকতে পারে, সায়ানাইড মাইনাস আয়ন থাকতে পারে। সমস্ত মাইনাস আয়ন যারা মাইনাস তারা পজিটিভ কেন্দ্রকে আকর্ষণ করতে পারে, তারা হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক। এখানে আমাদের কেন্দ্রাকর্ষী বিকারক বলতে আমরা এটাকে বুঝতেছি। এবার দেখো সেকেন্ড পোর্শনে, আমরা যদি সেকেন্ড পোর্শনে আসি, কেন্দ্রাকর্ষী বিকারকের আরেকটা পার্ট হচ্ছে ঋণাত্মকের পাশাপাশি প্রশম কেন্দ্রাকর্ষী। সো প্রশম কেন্দ্রাকর্ষী এইটার মানে হচ্ছে সে কেন্দ্রকে আকর্ষণ করে, নিউক্লিওফাইলকে আকর্ষণ করে, বাট তার কোনো চার্জ নাই। এখন চার্জ না থাকলেও সে কেন্দ্রকে আকর্ষণ করতে পারবে কখন? যখন তার নিজের কাছে ইলেকট্রন থাকবে, সে ইলেকট্রন দিতে পারবে। সো ইলেকট্রন দিতে পারে এরকম যৌগ কারা ইলেকট্রন দিতে পারে? যেমন হচ্ছে অ্যামোনিয়া, NH3, অ্যামোনিয়ার উপর একজোড়া ইলেকট্রন আছে, দিতে পারে। পানির উপর ইলেকট্রন আছে, সে দিতে পারে। পাশাপাশি দেখো অ্যামিন, RNH2, অ্যামিনের উপর ইলেকট্রন আছে, সে দিতে পারে। অ্যালকোহলের ওতে ইলেকট্রন আছে, সে দিতে পারে। সো এই যে যৌগগুলো আছে যেগুলোতে ইলেকট্রন আছে সে দিতে পারে, তখন সে কেন্দ্রাকর্ষী হয়। সো এই যেই উদাহরণ সহ আমি তোমাকে প্রত্যেকটা জিনিসপত্র লিখে বুঝাই দিলাম, এই প্রত্যেকটা জিনিস তোমার প্রয়োজন হবে। কোথায় প্রয়োজন হবে বলো তো? এই প্রত্যেকটা জিনিস MCQতে আসবে। সো আমরা এখানে বিকারক দেখলাম। এই বিকারকের ভিতরে প্রথমে আমরা দেখলাম ধনাত্মক কেন্দ্রাকর্ষী, তারপরে দেখলাম ঋণাত্মক কেন্দ্রাকর্ষী। সো আমি প্রত্যেকটা জিনিস চেষ্টা করি খুব কম্প্যাক্ট ওয়েতে, একটা সুন্দর ফ্লোতে বোঝানোর। তুমি আমার সাথে যদি বুঝতে পেরে থাকো, তাহলে এই প্রত্যেকটা জিনিস তুমি এইভাবেই মনে রাখবা। যদি কোনো কিছু না বুঝো তাহলে রিপিট করে 1 বার 2 বার 3 বার দেখলেই তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। সো আশা করি এই টোটাল জিনিসটা তোমার জন্য অনেক হেল্পফুল ছিল। আমরা এই ক্লাসে এই জিনিসপত্রগুলাই দেখলাম, এই জিনিসপত্রগুলাই দেখলাম। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমাদের টোটাল প্লেলিস্টে আরও একবার ফিরে আসবা, পরের ভিডিও অবশ্যই দেখবা, আর অবশ্যই প্লেলিস্টটা তোমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।